তিনি কেষ্ট মুখোপাধ্যায়। সারা ভারত তাকে চেনে মাতাল হিসেবে। এই মানুষটার জীবনের গভীরতম রহস্য এখানেই লুকিয়ে আছে। তিনি কি সত্যিই সারা জীবন মদ স্পর্শ করেননি, নাকি তার জীবনের শেষ লগ্নে দেওয়া সেই বিস্ফোরক সাক্ষাৎকারটিই ছিল পরম সত্য? জনপ্রিয়তার শিখরে থাকা অবস্থায় কেষ্ট মুখোপাধ্যায় সম্পর্কে চলচ্চিত্র জগতে একটি প্রবাদ প্রচলিত ছিল যে তিনি একজন টিটোটালার বা এমন একজন মানুষ যিনি কোনোদিন মদের স্বাদ গ্রহণ করেননি। অথচ ১৯৮১ সালের সেই বিখ্যাত স্টারডাস্ট সাক্ষাৎকারে তিনি নিজেই দাবি করেছিলেন তিনি প্রচণ্ড মদ্যপান করেন এবং জীবনের চরম একাকিত্ব, দারিদ্র্য ভুলতেই তিনি এই নেশার আশ্রয় নিয়েছিলেন। ऊपर हैंडल नीचे सैंडल, अरे ये दोनों छोड़कर लड़की कहाँ भाग गई? मेरे ख्याल से तेरे नशे में डूब गई है। लाइफ में फर्स्ट टाइम चढ़ गई हो। अरे ठट्ठा मैं লেবু পানি পিটা এখন ধর। কেষ্ট মুখোপাধ্যায়ের যাত্রা শুরু হয়েছিল কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে ১৯২৫ সালে। কিন্তু সেই মধ্যবিত্ত জীবনের স্থিতি বেশি দিন থাকেনি। অভিনয়ের পোকা যখন মাথায় ঢুকল তখন সামনে ছিল এক ধোঁয়াশাচ্ছন্ন ভবিষ্যৎ। সেই সময় তার জীবনে এক প্রকাণ্ড ছায়ার মতো দাঁড়িয়েছিলেন পরিচালক ঋত্বিক ঘটক। ঋত্বিক ছিলেন শিল্পের উপাসক, আর কেষ্ট ছিলেন তার সেই অদ্ভুত সব চরিত্রের রূপকার। ১৯৫২ সালে নাগরিক ছবির মাধ্যমে তার বড় পর্দায় আসার কথা ছিল, কিন্তু সেই ছবি আলোর মুখ দেখতেই সময় নিয়েছিল ২৪ বছর। ঋত্বিকের অযান্ত্রিক ছবিতে একজন পাগল বা বাড়ি থেকে পালিয়ে ছবিতে এক মর্কট খেলোয়াড়ের চরিত্রে কেষ্টর অভিনয় ছিল তীক্ষ্ণ এবং বাস্তবিক, কিন্তু শিল্পের সেই উচ্চমার্গীয় চর্চায় পেট ভরছিল না। ঋত্বিক ঘটকের সেই অভাবী সংসারে কেষ্ট দেখেছিলেন মেধার চেয়েও বেশি বড় হলো টিকে থাকা। ঋত্বিক তাকে চিনিয়েছিলেন শিল্পের গূঢ় রহস্য, কিন্তু জীবন তাকে শেখাচ্ছিল ক্ষুধার জ্বালা। সেই কলকাতা ছাড়ার সিদ্ধান্তটি কি কেবল সাফল্যের জন্য ছিল, নাকি তা ছিল এক ধরনের পলায়ন? মুম্বাই যাওয়ার সিদ্ধান্তটি ছিল তার জীবনের টার্নিং পয়েন্ট, যেখানে শিল্পের সেই পাগল মানুষটি একদিন গোটা বিশ্বের কাছে মাতাল হিসেবে পরিচিতি পাবেন। কিন্তু সেই রূপান্তরের পেছনে ছিল এক ভয়ঙ্কর সংগ্রামের ইতিহাস। পকেটে সামান্য কিছু টাকা আর বুকে একরাশ স্বপ্ন নিয়ে কেষ্টপাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ে। সেখানে গিয়ে তিনি যে ভয়াবহ দারিদ্র্যের মুখোমুখি হয়েছিলেন তা আজকের দিনের কোনো সফল অভিনেতার কল্পনা করাও কঠিন। রেলওয়ের কোয়ার্টারের এক চিলতে নোংরা ঘরে তিনি দিন কাটাতেন। সেই ঘরে তার সাথে ঘুমানোর সঙ্গী ছিল অন্ধকার আর অসংখ্য ইঁদুর। ছেঁড়া কাপড় আর খালি পেট নিয়ে যখন তিনি স্টুডিওর দরজায় দরজায় ঘুরতেন তখন তাকে কেউ ফিরেও তাকাত না। ইঁদুরদের দৌড়াদৌড়ি আর দারিদ্র্যের জ্বালা ভুলতেই তিনি মদের গ্লাসে আশ্রয় খুঁজেছিলেন। তিনি বলতেন মদের ঘোরে তিনি ভুলে যেতেন যে তার পাশে একটা কুকুর শুয়ে আছে অথবা তার পেটে কোনো অন্ন নেই। এই যে নিজের জীবনের চরম ব্যর্থতাকে নেশা দিয়ে ঢেকে রাখার চেষ্টা, এটাই কি তাকে পরে পর্দায় মাতালের চরিত্রে নিখুঁত করে তুলেছিল? মানুষ যখন সব হারায় তখন সে কোনো একটা ঘোরের মধ্যে বাঁচতে চায়। কেষ্টর সেই ঘোর ছিল তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি, যা পরে তার সবচেয়ে বড় হাতিয়ার হয়ে দাঁড়ায়। মুম্বাইয়ের স্ট্রাগল পিরিয়ডে কেষ্টর প্রতিভা নজর কেড়েছিল বিখ্যাত পরিচালক বিমল রায়ের। ১৯৫৩ সালে মুসাফির ছবিতে তাকে ছোট একটি চরিত্রে অভিনয় করার সুযোগ দেন তিনি। ঋষিকেশ মুখোপাধ্যায় ছিলেন সেই ছবির সাথে জড়িত এবং সেখান থেকেই এই দুই মুখোপাধ্যায়ের এক অবিচ্ছেদ্য সম্পর্কের সূচনা হয়। কিন্তু কেষ্টকে কেবল একজন কমেডিয়ান হিসেবে নয়, একজন টাইপকাস্ট মাতাল হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল পরিচালক অসিত সেনের। গাড়ি চলেগি নেই, लेकिन उसने तो ठीक कर दिया। बड़ा काबिल आदमी लगता है। अभी लगेगा, एक एक्सीडेंट होएगा, फिर पता चलेगा। ১৯৭০ সালের মা ঔর মমতা ছবিতে তিনি প্রথম মাতালের চরিত্রে অভিনয় করেন। সেই চরিত্রে তার অভিনয় এতটাই বাস্তবসম্মত ছিল যে দর্শক এবং পরিচালক উভয়ই মুগ্ধ হয়ে যান। এরপর থেকেই কেষ্ট মুখোপাধ্যায় মানেই হয়ে দাঁড়ালো মাতালের এক সমার্থক শব্দ। শোরগোল পড়ে গেল চারদিকে। বলিউডে মাতালের অভিনয় আগে অনেকে করেছেন, কিন্তু কেষ্ট যা দেখালেন তা ছিল অনন্য। তার চোখের চাহনি, কথা বলার ধরন এবং সেই অদ্ভুত হাসি, সব মিলিয়ে তিনি হয়ে উঠলেন অফিসিয়াল বেভড়া। কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে চাপা পড়ে যাচ্ছিল তার বহুমুখী প্রতিভার সম্ভাবনা। ঋত্বিক ঘটকের ছবির সেই তীক্ষ্ণ অভিনেতাটি যেন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিলেন সস্তা হাসির খোরাকের নিচে। পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের প্রতিটি ছবিতে কেষ্টর থাকা যেন এক প্রকার নিশ্চিত ছিল। ঋষিকেশ তাকে নিজের লাকি ম্যাসকট মনে করতেন। এমনকি গোলমাল ছবিতে তার জন্য
কোনো নির্দিষ্ট চরিত্র না থাকলেও একদম শেষ মুহূর্তে পুলিশ স্টেশনের 1 মিনিটের এক দৃশ্যে তাকে আনা হয়েছিল কেবল শুভ কামনার জন্য। এই ছোট ছোট মুহূর্তগুলো দর্শককে হাসাতো ঠিকই, কিন্তু কেষ্টর ব্যক্তিগত জীবনে তখন বইছিল ঝোড়ো হাওয়া। সাক্ষাৎকারে কেষ্ট একবার বলেছিলেন, মানুষ আমাকে মাতাল হিসেবে দেখতে চায়, আমি তাদের তাই দেই, দিন শেষে তারাই আমাকে বানিয়েছে। তিনি খুব স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কোনো বড় অভিনেতা হতে চান না, তিনি আভিজাত্য বা ক্লাস চান না, তিনি চান কেবল টাকা। এই কথাটি শুনতে রূঢ় মনে হলেও এর পেছনে ছিল এক কঠোর বাস্তবতা। তিনি জানতেন আভিজাত্য দিয়ে সন্তানদের পেট ভরে না। দারিদ্র্যের সেই বিভীষিকা তাকে এতটাই তাড়া করত যে তিনি তার সন্তানদের পড়াশোনা এবং ভবিষ্যতের জন্য প্রতিটি পয়সা উপার্জনে মরিয়াছিলেন। 1981 সাল, কেষ্টর মৃত্যুর মাত্র 1 বছর আগে স্টারডাস্ট পত্রিকায় তার সেই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়, যা তৎকালীন চলচ্চিত্র জগতে তোলপাড় সৃষ্টি করেছিল। প্রশ্ন করা হয়েছিল তার টিটো টালার ইমেজ নিয়ে। কেষ্ট সপাটে উত্তর দিয়েছিলেন, না, আমি প্রচুর মদ্যপান করি। যখন মুম্বাইয়ে না খেয়ে থাকতাম তখন মদই ছিল আমার একমাত্র বন্ধু। আজও সেই বন্ধুকে আমি ছাড়তে পারিনি। মদের সাহায্য ছাড়া আমি ঘুমাতেও পারতাম না। কেষ্ট মুখোপাধ্যায়ের জীবনের শেষ বছরগুলো সুখের ছিল না। 1982 সালের সেই অভিশপ্ত ফেব্রুয়ারি মাস, কেষ্ট মুখোপাধ্যায় যাচ্ছিলেন মন্দিরে দর্শন করতে। হঠাৎ একটি প্রকাণ্ড ট্রাক এসে সজোরে ধাক্কা মারল তার গাড়ির পেছনে। গাড়ির দরজাটা খুলে গেল। কেষ্টর অর্ধেক শরীর গাড়ির বাইরে। রাস্তার ওপর দিয়ে অনেকটা পথ ঘষ্টে গেল তার মাথা। ভয়াবহ সেই দৃশ্য, চারিদিকে রক্তের স্রোত। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো, কিন্তু চিকিৎসকরা হার মানলেন। অতিরিক্ত রক্তক্ষরণ, মাথার সেই ক্ষত আর ঠিক হওয়ার ছিল না। ছেলেরা তাকে নিয়ে এলো বাড়িতে। মৃত্যুর প্রহর তখন শিয়রে। 2 মার্চ রাত নিজের বেডরুমে শুয়ে ডাকলেন বড় ছেলে বাবলুকে, বাবা, আমাকে কিছু খাওয়াও। ছেলের হাতের খাবার খেয়ে তৃপ্ত হলেন। মাথাটা রাখলেন বাবলুর কোলে। ছেলের চোখের দিকে তাকিয়ে একটা মৃদু হাসি দিলেন, সেই চিরচেনা হাসি, এবং চিরদিনের মতো চোখ বুঝলেন সেই রহস্যময় মানুষটি। মৃত্যুর শোক কাটতে না কাটতেই পরিবারে এলো আর এক বিপর্যয়। তার ছোট ছেলে রঞ্জিত মাত্র 14 বছর বয়সে এক বাইক দুর্ঘটনায় মারা গেল। কিন্তু ট্র্যাজেডি এখানেই শেষ নয়। যে মানুষের জন্য মুম্বাইয়ের সমস্ত স্টুডিওর কাজ বন্ধ হয়ে যাওয়ার কথা ছিল, তার অন্ত্যেষ্টিক্রিয়ায় ফিল্ম ইন্ডাস্ট্রির হাতে গোনা কয়েকজন ছাড়া আর কেউ উপস্থিত ছিলেন না। এই নির্মম সত্যটিই বুঝিয়ে দেয় যে বলিউডের ঝলমলে আলো কেবল সফলদের জন্য, নেপথ্যের কারিগরদের জন্য সেখানে খুব অল্পই জায়গা আছে। মাতলামির সেই টলমলে ভঙ্গি আর আধো আধো বুলির আড়ালে লুকিয়েছিল এক প্রবল অভিমানী বাঙালি মন। তিনি চেয়েছিলেন মহৎ কোনো চরিত্রে অভিনয় করতে, চেয়েছিলেন ঋত্বিক ঘটকের ছবির সেই তীব্রতা বারবার ফিরিয়ে আনতে। কিন্তু রুটি রুজির টানে তিনি নিজেকে সঁপে দিয়েছিলেন মুম্বাইয়ের বাণিজ্যিক ধারার কাছে। মুম্বাইয়ের চলচ্চিত্র জগৎ তাকে সম্মান দিয়েছে, কিন্তু তার শেষ যাত্রায় কেউ ছিল না। অমিতাভ বচ্চন থেকে ধর্মেন্দ্র, সবাই তার অভিনয়ের ভক্ত ছিলেন। কেষ্ট মুখোপাধ্যায় আজ নেই। তিনি আমাদের শিখিয়ে গেছেন জীবনটা মদের নেশার চেয়েও বড় এক ঘোর, যেখানে টিকে থাকাটাই সবচেয়ে বড় শিল্প।